এতদিন তো সরকারি চাকরির দরকার নাই, সরকারি চাকরি কালটাকে কমায় নিয়ে আসেন। বরাবরই আমাদের আন্দোলনের প্রথম থেকে আমরা বলছি যে ন্যূনতম 35 করতেই হবে। আমরা কখনো 32-এর জন্য আন্দোলন করিনি, ঠিক আছে। এই লাস্ট যে গভর্নমেন্ট ইন্টারিম সরকার গেল, তাদের যে উপদেষ্টা ছিল বিশেষ করে আসিফ নাহিদ, এরা আমাদের সঙ্গেও আন্দোলন করছে এবং এরা যে কোটা আন্দোলনে আমরা নিজেরাও ছিলাম। 2018 সালে কোটা আন্দোলন আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। এরা যেহেতু তখন ছোট ছিল, তারা কিন্তু ওই সময় বলছে যে আমরা এই বিষয়গুলোতে এক্সপার্ট না, আমরা একটা এক্সপার্ট কমিটি করি। তো মুহিত কমিশন নামে একটা এক্সপার্ট কমিটি করা হয়। সেই মুহিত স্যার কিন্তু তার পর্যালোচনা থেকে 7 দিনের পর্যালোচনায় তিনি কিন্তু ভালোই একটা দেয় যে বাংলাদেশের বেলায় 35 ছেলেদের বেলা এবং মেয়েদের জন্য 37 করা যেতেই পারে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলে এটা উন্মুক্ত করাই যেতে পারে। এই বক্তব্য আপনারা এখনও অনলাইনে পাবেন। এই কথা কিন্তু উনি স্পষ্ট বলছিল। এখন কালকে যেহেতু নতুন গভর্নমেন্টের এখানে সংসদ বসতেছে, আমরা এই সরকারও জানে, কারণ এই সরকারের যে মানে বর্তমান বিএনপি সরকার বা বিএনপি দলের সেক্রেটারি সাহেব জনাব মির্জা ফখরুল, উনি কিন্তু 2018 সালে জাতীয় ঐক্য ফ্রন্ট যখন গঠন হয়, উনি কিন্তু ওই ফ্রন্টের থেকে স্পষ্ট বলেছিলেন, যেহেতু এই আন্দোলন অনেক দিনের, উনি নিজেও বলেছিলেন যে আমরা চাকরিতে প্রবেশের বয়সীমাই রাখবো না। উনি কিন্তু এটি স্পষ্ট করেছিলেন। সো উনাকেই কিন্তু এর মধ্যে আমরা স্মারকলিপি দিয়েছি যে আপনি খুব ভালো করেই জানেন এবং আপনি অঙ্গীকার করেছিলেন যে এটাকে উন্মুক্ত করা যায় কিনা। সো আমরা চাই এই সরকারের কাছে যে তারা এটাকে এমন একটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যাক যেন আমাদের দ্বিতীয়বার আন্দোলন করতে না হয়। সেটা হতে পারে 40, হতে পারে 45, সেটা হতেই পারে। বাংলাদেশের মানে যে সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, এটা টোটালটি গলদে ভরা। এখানে মুখস্থ নির্ভর পড়াশোনা, ঠিক আছে। মানে ছোট থেকেই আপনাকে শিখাই দেওয়া হয় মুখস্থ করতে হবে, আপনাকে ফার্স্ট হতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি এখানে কাজ করে। এবং যখন আপনি ইন্টারমিডিয়েট পাস করে অনার্স মাস্টার্স ভর্তি হবেন, অনার্সে করে আপনাকে চাকরি করতে হবে, ওই কী করতেছেন, নীলক্ষেত থেকে এক গাদা বই নিয়ে আসে মুখস্থ করা শুরু করে দিলেন। এই বইগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে ধরে নেবেন আপনার কোশ্চেনটা আপনার কাছে সহজ হয়ে যাবে, আপনি চাকরি পেয়ে যাবেন। এই যে গলদে ভরা মানে আমাদের মানে টোটাল এডুকেশন সিস্টেমটা, এটা আসলে নষ্ট করতেছে। আমরা মনে করতেছি যে গবেষণালব্ধ যদি শিক্ষা হয় তাহলে কিন্তু এই পজিশনটা হয় না। আরেকটা জিনিস, সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু এখানে পড়াশোনা করে। আমাদের পাবলিক লাইব্রেরিতে দেখবেন মানে সকাল 7টা থেকে একেবারে লাইনের পর লাইনের ছেলেপেলে দাঁড়া থাকে, কীভাবে গিয়ে পড়াশোনা শুরু করবে, এই বিসিএসের পড়া, অমুক পড়া, তুমুক পড়া। আমরা বলতে চাচ্ছি যে সরকারি চাকরিকাল, আপনি একটা লোকজন এখন কী করতেছে, মানে চাকরিতে ঢুকলে প্রায় 35 থেকে 40 বছর চাকরি করতেছে। আমরা বলতেছি এতদিন তো সরকারি চাকরির দরকার নাই, আপনি এটাকে কমায় নিয়ে আসেন, সরকারি চাকরি কালটাকে কমায় নিয়ে আসেন। আমরা বলতে চাচ্ছি যে পুরাতন যে পদ্ধতি ছিল, প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় চতুর্থ শ্রেণী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সর্বোচ্চ 15 বছর এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য সর্বোচ্চ 18 বছর চাকরিকাল করেন। তাহলে হবে কি, বর্তমান সময়টাতে আপনি অবসরের সীমা 65 করে দেন, তাহলে এই সময়ের মধ্যে আপনি 3টা ব্যাচকে চাকরিতে ঢুকাইতে পারবেন, 3টা ব্যাচ চাকরি থেকে বের করতে পারবেন। যখন একটা লোক 15 বছর চাকরিকাল সময় পাবে, তখন তার 30 বছর দিয়ে ঢুকলে 45 বছরের চাকরি সেরে যাবে। তার পেনশনটা নিয়ে এসে তো বিদেশে চলে যাবে না, তাকে তো দেশেই থাকতে হবে, কিছু একটা করতে হবে। আপনি সরকার নিজেই কিন্তু ওনাদেরকে উদ্যোক্তা বানাইতে পারে। ওনারা বলে আমাদের উদ্যোক্তা হইতে, আমরা তো বেকার ভাই, আমাদের কোত্থেকে টাকা দিবে, টাকা পাবো। হ্যাঁ, সরকারি ব্যাঙ্কগুলোতে গেলে কোনো রকম জামানত ছাড়া আপনাকে কোনো কিছু দেয় না। সো সরকার যদি স্বপ্রণোদিতভাবে এরকম কোনো চিন্তাভাবনা করে, তাহলে আমরা মনে করি এই সরকারি চাকরিজীবীগুলোকে উদ্যোক্তা করা যায়। এরা তখন ওই স্বল্প সময়ে যখন বের হবে, তখন ওই তার পেনশন থেকে টাকাটাকে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান, কোম্পানি প্রতিষ্ঠান, কুটির শিল্প প্রতিষ্ঠার জন্য কাজে লাগবে। উনি যখন একটা কলকারখানা তৈরি করবে, তখন 20টা 50টা ছেলে পেলে নিতে হবে। এইভাবেই কিন্তু আপনার বিশাল কর্মসংস্থানের সৃষ্টি হবে।